প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি। তোমাদের যে ছবিগুলো আমি দেখিয়েছি, ছবিগুলো দেখে সবাই বুঝতে পেরেছ আজকে আমি আমাদের কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনীর উপরে দেখো আমি একটি উপকরণ সংযুক্ত করে একটা উপকরণ তোমাদের সামনে এনেছি। তোমরা দেখে সবাই বুঝতে পেরেছ যে এটা একটি সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী আমরা জানি বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এই সমান্তরাল বর্তনীতে তোমরা খেয়াল করে দেখো যে এই অর্থাৎ যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো, যেমন দেখো এখানে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি, এই তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজানো হয় যে একটা রোধের এক প্রান্ত একটা সাধারণ বিন্দু, অপর প্রান্ত দেখো আরেকটা সাধারণ বিন্দু। তাহলে কি হচ্ছে যে রোধগুলোর এক প্রান্তে একটা সাধারণ বিন্দু, অপর প্রান্ত আর একটা সাধারণ বিন্দুতে যখন সংযুক্ত করা হয় তখন এই বর্তনীটাকে আমরা বলবো কি সমান্তরাল বর্তনী। তাহলে দেখো যদি আমার এইটা যদি সমান্তরাল বর্তনী হয়, তাহলে দেখো এখান থেকে যদি পজিটিভ আমরা জানি ধনাত্মক আধান নিয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পথে যাচ্ছে। তাহলে এখানে অনেকগুলো পথ তৈরি হয়েছে, তাহলে প্রত্যেকটা পথ দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। আর এই সমান্তরাল ভাবে আমরা জানি যে একটা বিদ্যুৎ পরিবাহী, যে একটা তোমার লাইনের ভিতরে বা বিদ্যুৎ কিভাবে পরিবাহিত হয় তার জন্য আমরা বিভব পার্থক্যকে বা ভোল্ট মিটারকে সবসময় আমরা সমান্তরালে ব্যবহার করে থাকি, যে আমার এই বর্তনীতে কি পরিমাণ ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এই যে সার্কিটে আমি তোমাদেরকে দেখিয়েছি যে প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা সাধারণ বিন্দু, অপর প্রান্ত আর একটা সাধারণ বিন্দু। তাহলে দেখো যে এই বাল্ব বা এখানে আমি যেটা রেখেছি সেটা যদি ফিউজ হয়ে যায় তাহলে দেখো বাকি দুইটা জ্বলবে। আবার দেখো এইটা যদি ফিউজ হয়ে যায় তাহলে এই দুইটা জ্বলবে। আবার দেখো এইটা ফিউজ হয়ে গেলে প্রথমটা তৃতীয়টা জ্বলবে। তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটার ভিতর দিয়ে আলাদা আলাদা তড়িৎ প্রবাহের রাস্তা থাকার কারণে এখানে তড়িৎ প্রবাহ চলে, ফলে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এই যে সমান্তরাল বর্তনী তোমাদেরকে দেখিয়েছি, আরো তোমাদেরকে বলে রাখি যে সমান্তরাল বর্তনীতে যে ভোল্ট থাকবে সেই ভোল্টটা আমার প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ থাকবে, কিন্তু এখানে শুধুমাত্র বিভব পার্থক্য পরিবর্তন হয়ে যাবে। তাহলে যদি আমি এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধরি, তাহলে এখানে আমার প্রবাহমাত্রা যখন আসবে এসে এখান থেকে I1, I2, I3 তে রূপান্তরিত হবে। তাহলে প্রবাহমাত্রাগুলো দেখো সব ভিন্ন ভিন্ন হয়ে যাবে। আবার এখানে যখন আবার প্রবেশ করবে তখন এখানে দেখো প্রবাহমাত্রা আবার এক হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রবাহমাত্রা এক হয়ে তিন ভাগে বিভক্ত হয়ে আবার দেখো এখানে এসে আবার একই প্রবাহমাত্রায় তোমার বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে সমান্তরাল বর্তনীতে তোমরা তাহলে এখন সহজেই বলতে পারবে যে সমান্তরাল বর্তনী কাকে বলে। যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো তো এমনভাবে সাজানো হয় যে একটি উপকরণের এক প্রান্ত একটা সাধারণ বিন্দু, অপর প্রান্ত আর একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকবে, তাহলে সেই উপকরণগুলোকে সেই বর্তনীটাকে আমরা বলবো সমান্তরাল বর্তনী। যেমন বাসাবাড়িতে আমরা ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে একটা যদি ফিউজ হয় বাকিগুলো অবশ্যই জ্বলবে। তাহলে এই থেকে আমরা বুঝতে পেরেছি যে সমান্তরাল বর্তনীতে ভিন্ন ভিন্ন পথ থাকার কারণে প্রবাহমাত্রাগুলো ভিন্ন ভিন্নভাবে যায়, ফলে এখানে একটি ফিউজ হলে অপরগুলো জ্বলতে থাকবে। তাহলে আমরা সমান্তরাল বর্তনী থেকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি, আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি বলেছি, তাহলে এখন এইটা থেকে আমরা প্রমাণ করব প্রবাহমাত্রা আলাদা হবে কিন্তু বিভব পার্থক্য একই হবে। পূর্বের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা বলেছিলাম যে তুল্য রোধ বিষয়টা নিয়ে আমি বিস্তারিত বলেছিলাম যে একটা সার্কিটে অনেকগুলো রোধ থাকবে, রোধগুলোকে যখন একটি মাত্র রোধে রূপান্তরিত করব তখন ওই সার্কিটে প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্য কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে
তুল্য রোধ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা আজকে এই সমস্যাটা সমাধান করি। আমরা সমান্তরাল বর্তনীটা ভালো করে বুঝি। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমরা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে সবাই দেখতে পাচ্ছ যে আমি একটা সার্কিট এঁকেছি। দেখো এই সার্কিটে আমার দেখো এখানে ভোল্ট দেওয়া আছে। তা তোমাদের আমি পূর্বে বলেছি যে এখানে দেখো একটি ভোল্ট দেওয়া আছে আর এখানে দেখো প্রবাহমাত্রা দেওয়া আছে। তাহলে একটা নির্দিষ্ট ভোল্ট থাকবে, প্রবাহমাত্রা থাকবে। এই প্রবাহমাত্রা দেখো এখানে প্রবাহমাত্রা এসে 3 ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার R1, এখানে R2, এখানে দেখো R3, তিনটা রোধ। তাহলে তিনটা রোধের মধ্য দিয়ে আমার প্রবাহমাত্রা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ I1, I2, I3 তিনটা প্রবাহমাত্রা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এবার দেখো যে বিভব পার্থক্য আমার একই থাকবে কিন্তু প্রবাহমাত্রা ভিন্ন ভিন্ন হবে। আমরা এখন এটা সমাধান করে দেখি। তাহলে দেখো প্রথমে আমরা যে সার্কিটটা এঁকেছি, সার্কিটটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি একটি সমান্তরাল বর্তনী। তাহলে আমরা এখন যাব ওহমের সূত্র অনুসারে। তাহলে লেখো তোমরা ওহমের সূত্র অনুসারে, সূত্র অনুসারে। তাহলে আমরা বলতে পারবো যে ওহমের সূত্র অনুসারে আমরা এখন এখান থেকে তিনটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ আমাদের প্রবাহমাত্রা যাচ্ছে আমরা সেটা বের করব। তাহলে প্রথমে আমরা আসি, লিখব R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা, R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা। R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা যাবে। আমরা যেহেতু এখানে I1 ধরেছি, তাহলে আমার R1 এর ভিতর দিয়ে যখন I1 যাচ্ছে তখন আমরা বলতে পারবো I1 সমান V বাই R1। তাহলে দেখো যেহেতু আমরা জানি যে এখানে আমাদের বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, তাহলে বিভব পার্থক্য যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এই সার্কিটের ক্ষেত্রে I1 এর প্রবাহমাত্রা আমার V বাই R1। তাহলে আমার এই সার্কিটের বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো আমরা লিখব R2 এর ক্ষেত্রে, R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা আমরা বের করব I3 সমান V বাই R3, V বাই R3। এবার দেখো আমরা তৃতীয়টা আমরা বের করতে পারবো যে R3 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I2, এটা হবে I2 আর এটা হবে I3। তাহলে I3 এর মধ্য দিয়ে হবে V বাই R3। তাহলে দেখো তিনটা প্রবাহমাত্রা ওহমের সূত্র অনুসারে যেহেতু ভিন্ন ভিন্ন হচ্ছে, তাহলে ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে আমরা তিনটা প্রবাহমাত্রা সুন্দরভাবে বের করতে পেরেছি। তাহলে এই প্রবাহমাত্রাগুলো এখন আমরা সমাধান করি। তাহলে দেখো যেহেতু আমরা জানি যে এই সার্কিটে আমার I প্রবাহমাত্রা নিয়ে 3 ভাগে ভাগ হয়ে আবার দেখো I এ রূপান্তরিত হয়েছে, তাহলে আমরা বুঝতেই পেরেছি যে এখানে প্রবাহমাত্রাটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন যদি হয়ে যায় তাহলে কি আমরা বলতে পারি না যে অতএব I সমান I1 প্লাস I2 প্লাস I3। দেখো তিনটা প্রবাহমাত্রা সমষ্টি আমার মূল প্রবাহমাত্রা হবে। একটা সার্কিটে আমাদের মনে রাখতে হবে যে তিনটা, অর্থাৎ আমার যে প্রবাহমাত্রাটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই তিনটা প্রবাহমাত্রার সমষ্টি আমাদের ওই সার্কিটের মূল প্রবাহমাত্রা হবে। তাহলে মূল প্রবাহমাত্রা যদি হয় তাহলে আমরা এখন I1, I2, I3 এর মান এখানে আমরা বুঝিয়ে পাই। তাহলে আমরা লিখি বা I সমান I1 এর মান আমরা বসাবো V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। তিনটা রোধ আমরা এখানে বসিয়ে পাই। বসানোর পরে এবার যদি আমরা এখানে বা লিখে আমরা এখানে দিলাম I সমান, আমরা এখান থেকে V কমন নিয়ে নিলাম। তাহলে V যদি কমন নিই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তিনটা রোধকে আমরা এখানে প্রকাশ করলাম। তাহলে দেখো যে আমাদের এখানে যে তিনটা রোধ আমরা পেয়েছি, এখন এইটাকে আমরা এখন দেখি যে কিভাবে এটাকে আমি এখানে অতএব দিয়ে রাখি। এবার বলা আছে তোমাদের পূর্বে আমি কিন্তু বলেছি তুল্য রোধ। এই তুল্য রোধ সম্পর্কে আমি পূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি।
পূর্ব পরে আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে তুল্য রোধ হচ্ছে সবগুলো রোধকে একটি রোধ করব। তাহলে সবগুলো রোধকে যদি আমি মনে করি যে সবগুলো রোধকে আমি আরপি দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমার এখানে সবগুলো রোধকে আমি কি দিয়ে প্রকাশ করলাম? আরপি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে দেখো সবগুলো রোধকে আমরা আরপি দিয়ে প্রকাশ করলাম। তাহলে সবগুলো রোধকে যখন আমরা আরপি দিয়ে প্রকাশ করলাম তখন এখন দেখো আমাদের এই তিনটা রোধকে আমরা যখন আরপি দিয়ে প্রকাশ করেছি তখন দেখো আমাদের সার্কিটের বিভব পার্থক্য আর মহামাত্রার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই দুইটা অপরিবর্তিত থাকবে, এই দুইটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই দুইটা অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এখন আমরা এই যে অপরিবর্তিত রাখলাম, তাহলে এখানে ওহমের সূত্র অনুসারে আমরা পাই I সমান V বাই RB পাই। তাহলে দেখো যে এখানে আমরা তুল্য রোধ যখন আমরা মনে করব তখন আমাদের I সমান V বাই RB পেয়ে গেছি। এবার তোমরা খুব সহজে এই সমীকরণে মান বসিয়ে দিতে পারবে। যেমন দেখো আমরা এখানে যে মানটা দেব, তাহলে আমরা খেয়াল করে রাখি যে এই সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখি, তাহলে 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই। এখন দেখো 1 নম্বর হতে যখন আমরা এই সমীকরণটা পাবো তখন দেখো তুমি এখানে লিখতে পারবে যে 1 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে আমরা I এর মান এখানে বসাই। তাহলে I এর মান বসাই V বাই RP সমান V 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R2। তাহলে এবার দেখো উভয় পক্ষ থেকে যদি আমার V এর মান যদি V যদি চলে যায়, যদি বিভব পার্থক্য আমার একই, সেই জন্য এখানে 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে দেখো এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। এখন এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এখন সমীকরণটাতে যদি আমরা এই তিনটা রোধকে যদি আমরা এর সংখ্যক রোধ যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি, তাহলে আমার এখানে তিনটার জায়গায় 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই তিনটা রোধের জায়গায় যদি আমরা এর সংখ্যক যদি সমান্তরালে সংযুক্ত করি তাহলে আমাদের মূল যে সূত্রটা আসবে, তাহলে মনে রাখো যে মূল আমাদের সূত্রটা আসবে 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এইভাবে করে আমাদের n সংখ্যক 1 বাই Rn সংখ্যক আমাদের তুল্য রোধ আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বুঝতে পেরেছো যে আমরা যে সার্কিটটা আজকে আমরা একে তোমাদেরকে সূত্রটা যে বুঝিয়েছি, আশা করি তোমরা এই সার্কিটে তুল্য রোধ কিভাবে বের করতে হয় আশা করি তোমরা এখন নির্ণয় করতে পারবে। তবে এখানে তোমরা একটা কথা লিখে নিতে পারো, লিখে নাও সমান্তরাল 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 সন্নিবেশে সংযুক্ত সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি, তাহলে প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। তুল্য রোধের বিপরীত রাশির সমান, তাহলে দেখো তোমরা এই যে শব্দটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমাদের এই মানটা অবশ্যই তোমরা মনে রাখবে, তাহলে তুমি এই সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে খুব সুন্দরভাবে বের করতে পারবে। তাহলে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমরা যেভাবে প্রতিপাদন করেছি, প্রতিপাদন করে এখানে আমাদের যে একটা সমীকরণ পেয়েছি, তাহলে দেখো সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের
বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইটা থেকে তোমরা খুব সহজেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং একটা সার্কিটে কিভাবে সমান্তরাল বর্তনীগুলো সংযুক্ত থাকে সেটা সম্পর্কে তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে বিষয়টা আমরা উপস্থাপন করেছি, এখান থেকে আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবো, সমান্তরাল বর্তনীগুলো কোথায় ব্যবহার করা হয় এটাও তুমি ভালোভাবে বলতে পারবে। তাহলে দেখো, আমরা এই পাশে একটা সমস্যা লিখে রেখেছি, আমরা এখন এই সমস্যাটা সমাধান করব। তাহলে দেখো, আমাদের এই সমস্যাটা সমাধান করতে আমি এখানে একটা সার্কিট এঁকেছি। সার্কিটটা সবাই বুঝতে পারছো যে এই সার্কিটটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনী সার্কিটের বিভব পার্থক্য একই হলে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন, এইটা গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করে দেখব। তাহলে আমাদের এই সার্কিটের বিভব পার্থক্য আমাদের একই থাকবে 2 ভোল্ট, কিন্তু বিভব পার্থক্য যদি একই থাকে তাহলে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন কিভাবে হবে আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে ওইটা সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের পরবর্তী যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা সমস্যাটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গাণিতিক সমস্যাটা সমাধান করি। আর এই গাণিতিক সমস্যা সমাধানে আমি কিন্তু পূর্বে বলেছি যে সমান্তরাল বর্তনীতে প্রবাহ মাত্রা কি হবে, ভিন্ন ভিন্ন হবে, কিন্তু এখানকার বিভব পার্থক্য একই থাকবে। তাহলে আমরা একটা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং একটা এই সমস্যাটা সমাধান করব। তাহলে লেখো, প্রথমে লিখো সমস্যার সমাধান লিখো। এখন দেখো, এই সমাধানটার ক্ষেত্রে আমরা এখানে কি কি মান দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখো। এখানে প্রথম রোধ, অর্থাৎ প্রথম যে রোধটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে R1 এর মান। তাহলে R1 সমান এখানে আমার আসা হচ্ছে 3 ওহম। এরপরে দেখো, দ্বিতীয় যে রোধটা আছে আমাদের এখানে, তাহলে R2 সমান আমরা পাবো হচ্ছে 6 ওহম। তাহলে দেখো যে এই সার্কিটে আমাদের এখানে দুইটা রোধ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এখানে আমাদের বিভব পার্থক্য দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলবো বিভব পার্থক্য, বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য বলতো V সমান কি হবে, 2 ভোল্ট হবে। তাহলে এই সার্কিটে আমরা প্রথমে দেখো, আমি কিন্তু পূর্বে বলেছি অনেকগুলো রোধ থাকলে রোধগুলোকে একটি রোধে রূপান্তরিত করতে হবে। তাহলে এই দুইটা রোধকে যদি আমি একটি রোধে রূপান্তর করি তাহলে আমাদের আসবে কি, যে এই দুইটা রোধ, একটা রোধ যখন রূপান্তরিত হচ্ছে তখন সেটাকে আমরা বলতে পারবো তুল্য রোধ। তাহলে আমি প্রথমে আগে তুল্য রোধটা বের করে নিই, যে আমার এই সার্কিটে একাধিক রোধটাকে একটি রোধে রূপান্তরিত করে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি, তাহলে আমরা কি জানি দেখো, আমরা এই সমান্তরালের ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখেছিলাম 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2। তাহলে এই সার্কিটে যদি মনে করো 3টা রোধ থাকতে পারে তাহলে 3, কারণ আমি পূর্বে তোমাদের এই সমষ্টি বের করে দেখিয়েছি যেটা। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব 1/Rp সমান 1/R1 এর মান হচ্ছে 3 ওহম প্লাস 1/R2 এর মান হচ্ছে 6 ওহম। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/Rp সমান 1/3 এর মান হচ্ছে 0.33 ওহম প্লাস, আর 1/6 যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.167 ওহম। এখন এই দুইটা তোমরা যোগ করে দাও, যোগ করে দিলে আমাদের এখানে আসবে হচ্ছে 1/Rp সমান দুইটার সমষ্টি হচ্ছে 0.497 আসবে। এবার দেখো 0.497 যখন আসলো তখন দেখো আমরা এটাকে যদি Rp তে রূপান্তর করি, আর Rp তে যখন আমরা এটাকে রূপান্তর করব তখন আমাদের আসবে হচ্ছে 1 এটা, অর্থাৎ এইটাকে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের আসবে Rp সমান এখানে আসবে হচ্ছে 2, অর্থাৎ এখানে আমাদের ওহম হচ্ছে 2 ওহম।
তাহলে এই সার্কিটের অর্থাৎ আমরা যে সার্কিটটা তোমাদেরকে দেখিয়েছি এই সার্কিটের তুল্য রোধ হবে 2 ওহম। এবার আমরা যাই ওহমের সূত্র অনুসারে, অর্থাৎ যদি আমরা একটু লিখি যে ওহমের সূত্র অনুসারে, তাহলে ওহমের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা দেখি আমাদের এই সার্কিটের মূল প্রবাহ মাত্রা কত হবে। তাহলে এখানে মূল প্রবাহ মাত্রা হবে V/RP। তাহলে আমরা এখানে বলতে পারবো V এর মান হচ্ছে 2 ওহম আর এই 2 ভোল্ট V এর মান, আর এখানে আমরা দেখো ওহম পেয়েছি 2 ওহম। তাহলে সমান দেখো, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সার্কিটে আমার মূল প্রবাহ মাত্রা আসলো 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় এই সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে 1 অ্যাম্পিয়ার নিয়ে যখন আমার এই সার্কিটে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে আমরা সহজে বলতে পারবো যে এই সার্কিটে বিভব পার্থক্য আমার একই আছে, কিন্তু প্রবাহ মাত্রাগুলো ভিন্ন ভিন্ন হবে। কেন? কারণ এখানে আমার মূল প্রবাহ মাত্রা হচ্ছে 1। তাহলে মূল প্রবাহ মাত্রা যদি আমার 1 হয়, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে আলাদা আলাদা I1 I2 মান আলাদাভাবে প্রবাহিত হবে। তাহলে আমরা এখন দেখি পরবর্তী আমরা এই I1 এবং I2 আমরা মানটা বের করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সার্কিট দিয়ে আমরা সমান্তরাল বর্তনীর যে দুইটা সমস্যার সম্মুখীন হই, একটা হচ্ছে তুল্য রোধ বের করা, প্রবাহ মাত্রা বের করা এবং প্রবাহ মাত্রাগুলো ভিন্ন ভিন্ন কেন হবে সেটা আমরা এখন সমাধান করব। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি সবাই। তাহলে এখানে দেখো A, B এবং C, অর্থাৎ A, B আর C বিন্দুতে দেখো আমার সমান 2 ভোল্ট থাকবে। কেন? কারণ আমাদের এই সার্কিটের এই তিনটা বিন্দুতে সমান মাত্রায় বিভব পার্থক্য প্রবাহিত হবে। কিন্তু দেখো যদি তোমাদের বলা হয় D, E আর F বিন্দুর কথা বলা হয়, তাহলে দেখো এই সার্কিটে আমাদের 0 ভোল্ট। কেন? কারণ আমার সংযোগ আছে, এই পাশে কোনো ভোল্ট এখানে থাকবে না। তাহলে দেখো যে আমরা খুব সহজেই বলতে পারবো যে কোথায় ভোল্ট কিভাবে এখানে অবস্থান করেছে। তাহলে এখন আমরা এখানে BE রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তাহলে BE এর ক্ষেত্রে আমরা লিখি, তাহলে অতএব BE দুইটার ক্ষেত্রে আমরা লিখি যে BE রেজিস্টারে প্রবাহ, কারেন্ট প্রবাহ। তাহলে এখানে কারেন্ট প্রবাহ হচ্ছে কারেন্ট প্রবাহ। তাহলে কারেন্ট প্রবাহ আমি I1 বের করব যেহেতু, তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে I সমান V/R1। তাহলে V/ যখন R1 দিচ্ছি তখন দেখো আমাদের তাহলে আসবে এখানে হচ্ছে V এর মান হচ্ছে 2 ভোল্ট আর R1 এর মান হচ্ছে 3 ভোল্ট, 3 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা এখানে আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে এই সার্কিটে 2/3 কে আমরা যখন ভাগ দিব তখন আমাদের আসবে 0.67 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই সার্কিটের মধ্য দিয়ে আমাদের 0.67 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের এই যে প্রবাহ মাত্রাগুলো, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রাটা I1 এর ক্ষেত্রে আমরা এটা বের করতে পেরেছি। এবার দেখো আমাদের এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা আমরা বের করলাম, এবার আমরা এইটা ক্ষেত্রে বের করি। তাহলে লিখো অতএব CA রেজিস্টারে কারেন্ট প্রবাহ। তাহলে C রেজিস্টারে কারেন্ট প্রবাহ। তাহলে এবার আমরা দেখি C এর মধ্য দিয়ে কত কারেন্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা লিখি I2 সমান V/R2। তাহলে V/R2 দিলে এখানে তাহলে আমাদের আসবে হচ্ছে V এর মান হচ্ছে 2 ভোল্ট আর R2 এর মান দেখো 6 ওহম। তাহলে এটাকে যদি আমরা এখন ভাগ দিই তাহলে আমাদের এখানে মান আসবে কত? 0.33 অ্যাম্পিয়ার। তাহলে দেখো যে আমাদের এই মূল প্রবাহ মাত্রা যে 1 অ্যাম্পিয়ার সেটা দেখো 2 ভাগে ভাগ হয়ে গেল। 2 ভাগে ভাগ হয়ে আমার সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারবো তাহলে মোট কারেন্ট দেখো কত, তাহলে মোট কারেন্ট প্রবাহ, তাহলে মোট কারেন্ট প্রবাহ হচ্ছে দেখো I সমান, মোট কারেন্ট প্রবাহ হচ্ছে I সমান, তাহলে I সমান হচ্ছে আমার I1 প্লাস I2। তাহলে I1 এর মান দেখো 0.67 যোগ 0.33 অ্যাম্পিয়ার। দুইটা যোগ করে দাও, যোগ করলে দেখো 1 অ্যাম্পিয়ার আসবে।
তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারলে যে আমার এই সার্কিটের মূল প্রবাহ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এবং দেখো যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হয় এবং সেটা সমষ্টিও দেখো 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই ধরনের যে সমস্যাগুলো, আমরা গাণিতিক যে সমস্যাগুলো পাবো, তাহলে আশা করি তোমরা এই ভাবেই তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের মূল মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। আর এই সমান্তরাল বর্তনীর মূল বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে এই সার্কিটগুলো বাসা বাড়িতে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় আমাদের মনে রাখতে হবে, সমান্তরাল বর্তনীতে বিভব পার্থক্য একই থাকলে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো তথ্য বা নতুন কোনো সমস্যা নিয়ে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হব। আর এই পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।